ওই বাচ্চাটা কোথায় আছে, আমি ওই বাচ্চাটার সন্ধান চাচ্ছিলাম। ওই আশ্রমের মধ্যে যতগুলো বাচ্চা ছিল সবচেয়ে সুস্থ ওই ছিল। সে আমাকে হুট করে ফোন দেয় রাতের বেলা, ফোন দিয়ে বলতেছে তুই আর এখানে কালকে থেকে আসবি না। ধানমন্ডি বয়েজ স্কুল সংলগ্ন কোনায় এক পথ শিশু দেখি, বয়স 2 বছরের মতো হবে, তার হাতে পায়ে পচনের মতো ছিল। তো ওই অবস্থায় আমি বাইকে ছিলাম, নেমে চিন্তা করলাম বাচ্চাটা ট্রিটমেন্ট করাই। তো ট্রিটমেন্ট করানোর জন্য যেহেতু পথ শিশু, আমি হেল্প নেই শেরেবাংলা থানার। ওই সময় তৎকালীন ওসি সাহেব ছিলেন জানে আলম, ওনাকে আমি ফোন দেই। উনি ফোন দেওয়ার পরে আমাকে বলে যে আমি একটা টিম পাঠাচ্ছি। তো সাথে সাথে 10 মিনিটের মধ্যে পুলিশের একটা টিম আসেন। ওইখানে এসআই শফিকুল নামে একজন ভদ্রলোক ছিলেন। তো উনি বললেন আমরাও চিকিৎসা করা ট্রাই করছি, কিন্তু কোনো একটা কারণে ব্যর্থ হয়েছি, তার মা দিতে চায় না। তো আমি চিন্তা করলাম যেহেতু ওই মিল্টন সমাদ্দারের একটা চাইল্ড ওল্ড এজ কেয়ার, এটা আমি ফেসবুকে দেখি, ওনাকে আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আমি বললাম যে এমন এমন একটা শিশু এইখানে আছে, তো আপনি কি ট্রিটমেন্ট করাতে পারবেন কি না, বা আপনার কোনো পারমিশন আছে কি না। তো উনি আমাকে বললো হাইকোর্ট থেকে এইসব পথ শিশুদের নেওয়ার জন্য আমাদের একটা পারমিশন দেওয়া আছে। আমি বললাম ঠিক আছে আসেন, আমি অপেক্ষা করি। এর মধ্যে ওনারা একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসে। আসার পরে ওই এসআই শফিকুল ভাই সহ আমরা ওই বাচ্চাটাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিই। ওই সময় মিল্টন সমাদ্দার যে উনি বলে আপনি আমাদের সাথে আসেন। তো আমি ওনার ওইখানে যাই। যাওয়ার পরে তারা বাচ্চাটাকে গোসল করায়, আমি সামনে ছিলাম। পরে আমি বললাম যেহেতু বাচ্চাটা আমি আপনাকে দিলাম, এখন কি করা যায়। তো বললো যে আপনি যেহেতু বাচ্চাটা দিলেন তাহলে তো এখন অভিভাবক আপনি। আমি বললাম বাচ্চাটার যে অবস্থা আসলে আর ওর মার যে অবস্থা দেখলাম, মা তো অ্যাডিক্টেড, তাহলে বাচ্চাটাকে, আমার ওয়াইফ একটু অসুস্থ, ওই সময় প্রেগনেন্ট। আমি বললাম এখন নেওয়া আমার পক্ষে সম্ভব না, আপনি কিছুদিন আপনার এইখানে রাখেন, ওর খরচ টরচ যা লাগে আমি দিব, পরে হচ্ছে আইনি যতগুলি প্রক্রিয়া আছে ওগুলি ফলো করে আমি ওকে এইখান থেকে নিয়ে যাব। পরে এই কথা বলার পর আমি 10,000 টাকা ওনাকে দিলাম। এইটা হচ্ছে ওই অভিভাবক নামার যেই কপিটা ওনারা আমাকে দিছে, এটা হচ্ছে সেটা। আর আমি যেই টাকাটা দিছি এটা হচ্ছে তার রসিদ, ওই যে দানপত্র যেটা। তো এগুলো দেওয়ার পর উনি আমাকে বললো আচ্ছা ঠিক আছে ভাই। তো আমি বললাম মাঝে মাঝে আমি আসবো, বাচ্চাটাকে দেখে যাব। এর মধ্যে আমি মিরপুর 12-তে আমার একটা প্রজেক্ট চলতেছিল, তো আমি ওইখানে র্যান্ডম যাওয়া আসা করতাম। মাঝে মাঝে আমি ওই বাচ্চাটাকে যেইখানে দিছি ওইখানে দেখার জন্য যেতাম। তো প্রথম কিছুদিন যাওয়ার পর তারা খুব ভালো রেসপন্স করলো, বাচ্চাটাকে দেখতাম, অন্য বাচ্চাদের দেখতাম। তো চিপস টিপস আর হাবিজাবি বাচ্চারা যা খায় এগুলো আমি নিয়ে যেতাম। তো একদিন দেখলাম উনি ফেসবুকে পোস্ট করছে যে শীতের কিছু জিনিস লাগবে। তো আমি তখন ওই শীতের জিনিসগুলো বাইরে থেকে কিনে পরে গাড়িতে করে এগুলো নিয়ে যাই, নিয়ে ওইখানে দিয়ে আসি। এছাড়া ওই ওই সময় যে ম্যানেজার ছিল তার কাছে কিছু টাকাও দিই যে এগুলো বাচ্চাদের জন্য আপনারা রাখেন। তো উনি ওইখানে মিরাজ নামে একটা ছেলে ছিল, ওনার সাথে থাকে। তো মিরাজকে পাঠিয়েছে, যখন শুনছে আমি গেছি, মিরাজ এসে পরে আমার সাথে কথাবার্তা বললো যে ও ভালো আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরপর আমি ভাবলাম যে যেহেতু আমি ওকে দিয়ে গেছি, আমার যখন মন চায় আমি দেখতে যেতে পারবো। তা আমি আবার কিছুদিন পর গেলাম, যাওয়ার পর ওকে দেখে আসলাম। দেখে আসার পরে সে আমাকে হুট করে ফোন দেয় রাতের বেলা, ফোন দিয়ে বলতেছে তুই আর এখানে কালকে থেকে আসবি না। তো আমি বললাম তুই মানে কী হইলো, আপনি আমাকে তুই বলতেছেন, তোরা আসতে না বলছি তুই আসবি না। সে খুব স্ল্যাং ওয়ার্ড ইউজ করে যেটা বলা যাবে না। পর আমি ও যখন আমাকে গালি দেয় তো আমি একটু অ্যাগ্রেসিভ হয়ে যাই যে আপনার এত বড় সাহস, আপনি আমাকে গালি দেন, আমি কী অন্যায় করছি? যদি আপনার ওইখানে রুলস থাকে ঢোকা যাবে না, আমি ঢুকবো না, সেইটা আপনি আমাকে বলেন, কিন্তু আপনি আমাকে কেন গালি দিলেন? আপনার গালি দেওয়ার কোনো অধিকার নেই। সে আমার এই কথা না শুনে সে অকথ্য ভাষায় গালিগালাজ, শুধু গালিগালাজই না, সে আমাকে হুমকিও দেয় যে তোর কোন বাপ আছে তোরে আমি দেখে নিব। তা আমি আবার তারে বললাম যে কোন বাপ আছে দেখে নেবেন, কারণটা কি? আপনার সাথেও তো আমার এই ধরনের কোনো কথা হয় নাই, আপনি কেন অ্যাগ্রেসিভ হইলেন? আমি ফোন রেখে দেওয়ার পর আমি আবার বলছি ঠিক আছে আপনি কী করতে পারেন সেটা আমি দেখব। এরপরে আমাকে রাত 9টা থেকে 10টার মধ্যে সে আমাকে ফোন দেয়। সাথে আমি নাম বলবো না, আমার এক ফ্রেন্ড ছিল মেজর, আমরা দাঁড়িয়েছিলাম, ও শুনছে। আমাকে বিমান বাহিনী প্রধানের শ্যালক বলে অমুক এক ব্যক্তি ফোন দিয়েছে। সে বলতেছে যে আপনি ওকে চিনেন, ওর পিছনে কারা আছে জানেন? তো ওর ব্যাপারে কিছু বলার আগে খুব চিন্তা ভাবনা করে বলবেন, যে এটা হয়েছে এটা এখানে স্টপ করেন, আর নাহলে আপনি ঝামেলায় পড়বেন। পরে আমি বললাম যে ঠিক আছে ভাই, এটা নিয়ে আমি কোনো বাড়াবাড়ি করবো না, আমার ইচ্ছাও নেই, কিন্তু যে ছেলেটা আমি দিছি ওই ছেলেটাকে বললেন আমাকে যেন উনি বুঝায় দিয়ে দেয়, আমি কোর্টের মাধ্যমে ওকে নিয়ে নিব। এরপর থেকে ওনাকে আমি র্যান্ডম ফোন দিই, উনি আমার কোনো ফোনই পিক করে না। ফোন পিক করা হয় ওনার কোনো স্টাফ, উনি নাই, ওদিকে আছে সেদিকে আছে এগুলো বলে। তো ওনার ওইখান থেকে সামহাও কোনো কারণে 2জন চাকরি ছেড়ে দেয়।
তো এর মধ্যে একজন আমার কাছে চাকরির সহযোগিতার জন্য আসছিল, যেহেতু দেখছে আমি ওইখানে যাই আসি, উনি ভাবছে হয়তো তাকে হেল্প করতে পারবো। তো উনি একদিন আমাকে ফোনে বলে যে ওই বাচ্চাটাকে সম্ভবত উনি কারো কাছে বিক্রি করবে 10 লাখ বা 20 লাখ টাকায়, বা আপনার কাছ থেকে সে একটা টাকা দাবি করবে। সে হাসতে হাসতে বলতেছিল। পরে আমি বললাম যে টাকা দাবি কেন করবে, এইটা তো তার হচ্ছে বিজনেস, সে মানুষের কাছ থেকে নিয়ে ওইখানে এদেরকে দেখভাল করে। কোর্ট থেকে যদি বলে দিতে আমি দিব, আর আমি তো কোর্টের মাধ্যমে নিব, কোর্টের বাইরে তো নিব না। তো এই কথা বলার পর তখন আমি একটু চিন্তিত হয়ে যাই। তো 2000 সম্ভবত 2021 এই পর্যন্ত আমি মনে হয় ওকে ফেসবুকে যখন ওই মিল্টন সমাদ্দার পোস্ট করতো বাচ্চাদের সহ দেখতাম। হুট করে বাচ্চাটাকে আমি আর দেখি না। তো না দেখার পরে আমি তার সাথে যোগাযোগ করার অনেক ট্রাই করি। এদিকে আমিও একটু ব্যস্ত ছিলাম, যে সশরীরে যাব ওই সুযোগটা আর ছিল না, কিন্তু ফোন মারফত যোগাযোগের চেষ্টা করি। চেষ্টা করার পর সে কোনো রেসপন্স করে না। তখন আমার একটা সন্দেহ হলো যে বাচ্চাটা কি সে কিছু করলো কি না। তো আর আমি যখন ভিতরে যেতাম তখন আমি দেখছি যে তার ওইখানে বাচ্চা আছে 11-12টা, কিন্তু ফেসবুকে যখন দেখতাম পোস্ট করতো তখন দেখতাম 16-17টা বাচ্চা। তো এছাড়াও আমার ভিতরে যাওয়ার পর তাদের আচার আচরণে মনে হয়েছে যে কোনো একটা ঝামেলা আছে ভিতরে। তো আমি জানতে চাচ্ছি যে যেহেতু বাচ্চাটা আমি দিলাম, সে বাচ্চাটা যদি কাউকে দেয় সে তো ল ফলো করেই দিছে, লয়ের বাইরে তো আর দেয়নি। তা আমার কথা হচ্ছে ওই বাচ্চাটা কোথায় আছে, সে কাকে দিছে, এইটা একটু আমি জানতে পারলে ভালো হইতো। আমি শুনেছি ওইখানের যে স্টাফ ছিল যারা আমার সাথে কথা বলছে, তারা বলছে বিক্রি করে দিতে পারে যে কারোর সাথে হয়তো, কারণ ওই আশ্রমের মধ্যে যতগুলো বাচ্চা ছিল সবচেয়ে সুস্থ ওই ছিল, কারণ ও কোনো প্রতিবন্ধী ছিল না, সে কথাও বলতে পারতো, হাঁটা চলা সব কিছু তার ঠিক ছিল। তো এইটা তার একটু সম্ভবত টার্গেটে থাকতে পারে, যেহেতু সুস্থ বাচ্চা এইটাই।